হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2010 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান অ্যাকশন ফ্যান্টাসি মুভি প্রিন্স অফ পার্সিয়া দ্য স্যান্ড অফ টাইম নিয়ে, যেটি একটি বিখ্যাত ভিডিও গেম সিরিজ প্রিন্স অফ পার্সিয়া থেকে ইন্সপায়ার্ড হয়েই তৈরি করা হয়েছে। মুভির মূল কেন্দ্রবিন্দু এমন একটি ছোরা যার মাধ্যমে সময়কে পিছিয়ে নিয়ে যাওয়া যায়। তাই যারা ফ্যান্টাসি মুভি দেখতে ভালোবাসেন তাদের জন্য এই মুভি মোস্ট রেকমেন্ডেড। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। শুরুতেই আমরা দেখতে পাই পার্সিয়া সাম্রাজ্যের মহান রাজা শারমান রাস্তার একটি অনাথ বাচ্চার সাহস দেখে অভিভূত হয়ে তাকে দত্তক নেয়। যে ছেলেই এই মুভির মূল চরিত্র দাস্তান। যদিও রাজা শারমানের আগে থেকেই দুটি ছেলে রয়েছে, তবুও শুধুমাত্র দাস্তানের প্রখর সাহসিকতা দেখে রাজা ইমপ্রেস হয়েই তাকে দত্তক নেয়। যার পর রাজার নিজস্ব দুই ছেলে তুষ এবং গার্ভিসের সঙ্গে দাস্তানকেও ঠিক একইভাবে শিক্ষা দীক্ষা দেওয়া শুরু হয়। আর এইখান থেকেই সিন শিফট হয় 15 বছর পর, যেখানে আমরা দেখতে পাই পার্সিয়ার বিপুল সেনাবাহিনী নিয়ে 3 যুবরাজ মানে তুষ, গার্ভিস এবং দাস্তান উপস্থিত হয়েছে আলামুদ নামক একটি পবিত্র রাজ্যকে আক্রমণ করার চেষ্টায়। কারণ মহান রাজা শারমানের একমাত্র ভাই নিজাম তাদেরকে জানিয়েছে এই আলামুদ নামক রাজ্যই বিভিন্ন অস্ত্র সরবরাহ করে থাকে পার্সিয়ার শত্রুদের কাছে। তাই এই রাজ্যকে তাদের যে কোনো উপায়ে দখল করতে হবে। যদিও রাজা শারমান এই পবিত্র রাজ্যকে আক্রমণ করার একদমই পক্ষে না, কিন্তু এই মুহূর্তে বড় ছেলে তুষ জানায় যেহেতু বর্তমান টাইমে তাদের বাবা তাদের সঙ্গে নেই, তাই এই সুযোগেই এই রাজ্যকে তাদের পরাস্ত করতে হবে। ফলে 3 ভাই মিলে যুক্তি করেই সিদ্ধান্ত নেয় পরের দিনই তারা ওই রাজ্য দখল করে নেবে। আর সেই মতোই গার্ভিস তার টিম নিয়ে ওই রাজ্যের প্রধান ফটক আক্রমণ করার জন্য রওনা হয়। কিন্তু দাস্তানকে তার দাদা এই যুদ্ধ থেকে সাইডে রাখলেও সে তার দাদার আদেশ অমান্য করে অল্প কিছু সেনা নিয়ে একটি পাঁচিল টোপকে ওই রাজ্যের পূর্বের গেট ভিতর থেকে খুলে দেয়। ফলে বিপুল পার্সিয়া সেনাবাহিনী অনায়াসে ওই রাজ্যে প্রবেশ করে তাদেরকে পরাজিত করে। কিন্তু এরই মধ্যে দেখা যায় ওই রাজ্যের রাজকুমারী তামিনা তাদের প্রধান মন্দিরে উপস্থিত হয়ে সেখানে থাকা একটি বিশেষ ছুরি একটি রাইডারের হাতে তুলে দিয়ে তাকে সেটা সঠিক স্থানে লুকিয়ে রাখার আদেশ দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত ওই রাইডার দাস্তানের মুখোমুখি হলে দাস্তান তাকে সহজেই পরাজিত করে ওই ছোরাটি হাসিল করে নেয়। কিন্তু এটা যে একটি বিশেষ ছোরা এটা সম্বন্ধে দাস্তানের কোনো ধারণা নেই। যাই হোক, এরপর রাজকুমারী তামিনাকে বন্দি বানিয়ে রাজকুমার তুষ যখন তাকে বিবাহ প্রস্তাব দেয়, তামিনা তখন তার প্রস্তাব প্রত্যাখ্যান করে মৃত্যুদণ্ড চেয়ে বসে। কিন্তু ঠিক ওই মুহূর্তেই তামিনা যখন সেই বিশেষ ছুরি দাস্তানের কোমরে আটকানো অবস্থায় দেখতে পায়, তখনই সে রাজকুমার তুষের প্রস্তাবে রাজি হয়ে যায়। কারণ সুযোগ বুঝে ওই বিশেষ ছোরাটি হাসিল করে কোনো গোপন জায়গায় তাকে লুকিয়ে ফেলতে হবে। এবার কেন এই ছোরা লুকাতে হবে আর এই ছোরার কাজ কি, সেটা আমরা আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। ওকে, তো এর পরবর্তীতে দেখা যায় রাজা শারমান যখন জানতে পারে তার পুত্ররা আলামুদ রাজ্য আক্রমণ করে সেটা দখল করে নিয়েছে, তখন তিনিও সোজা উপস্থিত হয় ওই স্থানে। আর সেখানে উপস্থিত হয়েই রাজকুমার তুষকে তিনি খুবই তিরস্কার করেন। কারণ আলামুতের মতো এইরকম একটি পবিত্র রাজ্যকে আক্রমণ করা তাদের একদমই উচিত হয়নি। যদিও রাজকুমার তুষ তার বাবাকে জানায় তাদের এক গুপ্তচরের মাধ্যমে তারা জানতে পেরেছে এই রাজ্য তাদের শত্রুদের কাছে অস্ত্র সরবরাহ করত, তাই তারা বাধ্য হয়েছে এই রাজ্যের উপর আক্রমণ করতে। কিন্তু এটা শোনার পরেও রাজা শারমান তাকে জানায় সে বর্তমানে পার্সিয়ার রাজা হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, যে কারণেই এইরকম একটি পবিত্র রাজ্যকে সে আক্রমণ করেছে কোনো কারণ ছাড়াই। তাই এই মুহূর্তে রাজকুমার তুষ রাজা হওয়ার জন্য একদমই প্রস্তুত না। ফলে এই কথা শুনে রাজকুমার তুষও তার বাবাকে কথা দেয় সে এই পুরো রাজ্য পরিদর্শন করে প্রমাণ করবে এই রাজ্যই তাদের শত্রু দেশের কাছে অস্ত্র সরবরাহ করত। আর যতদিন সে এটা প্রমাণ করতে না পারছে ততদিন সে তার বাবার কাছে মুখ দেখাবে না। কিন্তু যাওয়ার আগে সে তার ভাই দাস্তানকে একটি রাজকীয় পোশাক হস্তান্তর করে জানিয়ে যায় এটা যেন সে তার বাবাকে উপহার দিয়ে তাকে শান্ত করেন। আর পরবর্তীতে রাজকুমারী তামিনার সঙ্গে তার বিয়ের কথাও যেন ঠিক করে রাখে। কিন্তু তাদের বাবা যদি তামিনার সঙ্গে রাজকুমার তুষের বিয়েতে রাজি না হয়, তাহলে দাস্তান যেন নিজে হাতে রাজকুমারীকে হত্যা করে। তো দাদার কথা মতো দাস্তান পরবর্তীতেই একটি ভোজ সভায় উপস্থিত হয়ে তুষের দেয়া সেই রাজকীয় পোশাক তার বাবাকে গিফট করে।
ফলে রাজা শারমানও ওই পোশাক উপহার পেয়ে খুবই আনন্দিত হয়ে দাস্তানকে অফার করে, বলো তুমি এর বদলে আমার থেকে কি চাও। সুযোগ বুঝে দাস্তান তখনই রাজকুমারী তামিনাকে ওই স্থানে হাজির করে তার দাদা তুষের সঙ্গে রাজকুমারীর বিবাহের অনুমতি চায়। কিন্তু রাজা শারমান তুষের সঙ্গে রাজকুমারীর বিয়েতে রাজি না হয়ে দাস্তানকেই এই বিয়ে করতে বলে, কারণ তুষের অলরেডি অনেকগুলি বিয়ে হয়ে গেছে। তো এই প্রস্তাব দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে পোশাক দাস্তান তার বাবাকে উপহার দিল ওই পোশাকেই বিষ জাতীয় কিছু থাকার কারণে রাজা শারমান সঙ্গে সঙ্গেই ওই স্থানে দগ্ধ হয়ে মারা যায়। এবার সকলের সামনে ওই পোশাক যেহেতু দাস্তান রাজাকে উপহার দিয়েছে, তাই সকলেরই মনে হয় দাস্তানি তার পিতাকে প্ল্যান মাফিক হত্যা করেছে। ফলে ওই স্থানেই থাকা শারমানের দ্বিতীয় পুত্র গার্ভিস সঙ্গে সঙ্গেই দাস্তানকে বন্দী করার হুকুম দেয়। কিন্তু দাস্তান রাজকুমারী তামিনার সাহায্যে দুজন মিলেই এই স্থান থেকে পালিয়ে যায়। আর পরবর্তীতে দাস্তানের মনে হয় তার বাবাকে হত্যা করার পিছনে তার বড় ভাই তুষের হাত রয়েছে, কারণ তুষই তার হাতে ওই পোশাক দিয়েছিল তার বাবাকে উপহার দেওয়ার জন্য। আর বাবার অবর্তমানে তুষই যেহেতু এই বিশাল সাম্রাজ্যের রাজা হবে, তাই সেই প্ল্যান মাফিক দাস্তানের হাত দিয়ে তার বাবাকে হত্যা করিয়েছে। আর এটাই তাকে যে কোনো উপায়ে প্রমাণ করতে হবে। ওইদিকে দেখা যায় রাজা শারমান মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে তার বড় ছেলে তুষই ওই বিশাল সাম্রাজ্যের রাজা হয়। আর পরবর্তীতেই তার বাবার হত্যাকারী দাস্তানকে বন্দী করার উদ্দেশ্যে বিশাল অঙ্কের প্রাইজ মানি ঘোষণা করে। এদিকে দেখা যায় লুকিয়ে থাকার টাইমে রাজকুমারী তামিনা যখন দাস্তানকে একটি তলোয়ারের মাধ্যমে হত্যা করার চেষ্টা করে এবং তার কাছে থাকা ওই বিশেষ ছোরাটি হাসিল করতে চায়, দাস্তান তখন একদমই অকল্পনীয়ভাবে উপলব্ধি করে তার কাছে থাকা ওই ছোরার মাধ্যমে কিছুক্ষণের জন্য সে সময়কে পিছিয়ে নিয়ে যেতে পারে। যেটা বুঝতে পেরেই দাস্তান রাজকুমারীকে প্রশ্ন করে এই ছোরার মাধ্যমে টাইম কতটা পিছিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। কিন্তু রাজকুমারী তাকে এই প্রশ্নের কোনো উত্তর দেয় না, কারণ দাস্তানের কারণেই এত সহজে পার্সিয়া সেনাবাহিনী তাদের রাজ্যকে পরাজিত করেছে। তাই দাস্তানের উপর রাজকুমারী খুবই ক্ষুব্ধ। যাই হোক, এখানে আশ্চর্যের বিষয় হলো ওই ছোরাটি বর্তমানে আর কোনো কাজ করছে না, কারণ ওই ছুরির মাধ্যমে টাইম তখনই পিছিয়ে নিয়ে যাওয়া যাবে যখন তার মধ্যে একটি বিশেষ বালি রিলিজ করা হবে। কিন্তু এই টাইমেই দাস্তান দুবার ওই ছোরা ব্যবহার করার ফলে সমস্ত বালি শেষ হয়ে গেছে। তাই এই মুহূর্তে ওই ছোরা একদমই সাধারণ। ওকে, তো এই ছুরি সম্বন্ধে একটু জ্ঞান অর্জন করার পরেই দাস্তান আবারও অনুমান করে তার দাদা জেনে শুনেই হয়তো এই আলামুত রাজ্য আক্রমণ করেছিল। আসলে হয়তো তুষের প্রধান উদ্দেশ্য ছিল এই বিশেষ ছুরি উদ্ধার করা, যাতে এই ছুরির ক্ষমতাতেই সে হয়ে উঠতে পারে এই বিশ্বের সবথেকে বড় সম্রাট। এবার এটা অনুমান করেই দাস্তান পরিকল্পনা করে তাকে যে কোনো উপায়ে তার কাকা নিজামের সঙ্গে দেখা করতে হবে, কারণ দাস্তানের মনে হয় একমাত্র তার কাকাই তাকে এই বিষয়ে সাহায্য করতে পারবে। আর এই ভেবেই রাজকুমারীকে মাঝ রাস্তায় ফেলে রেখে সে একাই সামনের দিকে অগ্রসর হয়। যদিও রাজকুমারী যখন তাকে জানায় একজন মহিলাকে এইভাবে ফেলে যাওয়াটা একটি রাজকুমারের কাজ কখনোই হতে পারে না, তখন এক প্রকার বাধ্য হয়েই দাস্তান রাজকুমারীকেও তার সঙ্গে নিয়ে নেয়। কিন্তু কিছুটা দূর এগোতেই তামিনা চালাকি করে দাস্তানের মাথায় আঘাত করে ওই ছুরি হাতিয়ে নিয়ে সেখান থেকে কেটে পড়ে, যার পর দাস্তানকে ওই স্থান থেকে উদ্ধার করে একটি লুটেরা বাহিনী। আর পরবর্তীতে দাস্তান তাদের সাহায্যেই রাজকুমারীকে আবারও ধরে ফেলে। ফলে রাজকুমারীর থেকে সেই ছুরি আবারও উদ্ধার করে রাজকুমারীকে সে তাদের হাতে তুলে দেয়। মানে লুটেরাদের সঙ্গে দাস্তান চুক্তি করে সে একটি মহিলাকে তাদের হাতে সঁপে দেবে, বিনিময়ে দাস্তানকে তারা ছেড়ে দেবে। কিন্তু এখানে দেখা যায় এই লুটেরাদের লিডার শেখ অমর আগে থেকেই জানে দাস্তান পার্সিয়া সাম্রাজ্যের একজন রাজকুমার, যার উপর বর্তমান টাইমে প্রচুর প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে। তাই তাকে তারা কিছুতেই ছাড়বে না, কারণ দাস্তানকে সম্রাট তুষের হাতে তুলে দিতে পারলে ওই অর্থ তারাই উপার্জন করবে। কিন্তু এখানে যখন দাস্তানের থেকে ওই বিশেষ ছুরি কেড়ে নেওয়া হয়, তখন তামিনাও দূর থেকে সেটা দেখতে পেয়ে একটি বিশৃঙ্খলার সৃষ্টি করে। ফলে সুযোগ বুঝে দাস্তানও ওই ছুরি আবারও উদ্ধার করে রাজকুমারীকে সঙ্গে নিয়ে এই স্থান থেকে কেটে পড়ে। কিন্তু এই সবের মধ্যেই দাস্তান বুঝতে পারে এই ছুরির মধ্যে একমাত্র একটি বিশেষ ধরনের বালি কাজ করে, মানে ওই বিশেষ বালির সাহায্যেই এই ছুরির মাধ্যমে টাইম পিছিয়ে নিয়ে যাওয়া যায়। আর রাজকুমারীর গলায় থাকা একটি লকেটের মধ্যে সেই বালি দেখতে পেয়ে সেটাও দাস্তান ওই ছুরির মধ্যে ঢেলে নেয়।
আর তারপর সোজা তারা উপস্থিত হয় তার বাবার শেষকৃত্যের অনুষ্ঠানে, যেখানে সবার থেকে লুকিয়ে সে তার কাকার সঙ্গে দেখা করে তাকে সমস্তটা যখন বর্ণনা করে, তখন তার কাকা তার থেকে সেই ছুরিটি দেখতে চায়। কিন্তু দুর্ভাগ্যবশত ওই টাইমে দাস্তান দেখতে পায় তার ওই ছুরির বদলে অন্য ছুরি রয়েছে, কারণ রাজকুমারী তামিনা কৌশলে সেটা তার থেকে আবারও হাতিয়ে নিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো দাস্তান এইটা দেখে অবাক হয়ে যায় তার কাকা নিজামের হাত আংশিকভাবে পোড়া, যেটা দেখেই দাস্তান যখন তার থেকে জানতে চায় তার হাত কিভাবে পুড়ল, নিজাম তখন তাকে জবাব দেয় তার বাবার গায়ে থাকা ওই বিষযুক্ত পোশাক খুলতে গিয়েই তার হাত এইভাবে পুড়ে গেছে। কিন্তু দাস্তান খুব ভালো করেই জানে তার বাবা যখন ওই পোশাক পরে ছটফট করছিল, তার কাকা তখন তার বাবার গায়ে একদমই হাত দেয়নি, তাই এটা তার কাকা একদমই মিথ্যে কথা বলছে। কিন্তু এইটা নিয়ে আরও কিছু কথা বলার আগেই প্রহরীরা দাস্তানকে ধরার জন্য তার উপর আক্রমণ করতে শুরু করে। ফলে দাস্তানও তার প্রখর সাহসিকতা কাজে লাগিয়ে সমস্ত প্রহরী ও গার্ভিসকে ফাঁকি দিয়ে ওই স্থান থেকে কোনো ক্রমে পালিয়ে যায়। আর তারপর আবারও একটি মরুভূমি থেকে রাজকুমারীকে উদ্ধার করে সেই ছুরি পুনরায় হাসিল করে নেয়। আর তারপর রাজকুমারীকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, বলো তুমি আমার থেকে কি লুকাতে চাইছো? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে দাস্তান খুব ভালো করেই বুঝতে পেরেছে তার বাবাকে হত্যা করেছে তার আঙ্কেল নিজাম, কারণ তার আঙ্কেলের হাত পুড়েছে ওই পোশাকে বিষ মাখাতে গিয়ে, যে বিষের কারণেই তার বাবা মারা গেছে। আর এই বিশেষ ছুরি তার দাদা না, তার আঙ্কেলই উদ্ধার করতে চাইছে। কিন্তু এইটা দাস্তান কিছুতেই বুঝতে পারছে না এই ছুরি উদ্ধার করে তার কাকা কি হাসিল করতে চায়, কারণ এই ছুরির মাধ্যমে তো কয়েক মিনিট মাত্র পিছনে পিছিয়ে যাওয়া যেতে পারে। তাই এটা হাসিল করে তার কাকা কি করতে চাইছে এটা বুঝতে না পেরেই সে রাজকুমারীকে প্রশ্ন করে, বলো তুমি আমার থেকে কি লুকাতে চাইছো? ফলে রাজকুমারীও এই মুহূর্তে আর বিলম্ব না করে ওই ছুরির উৎপত্তি সম্পর্কে বর্ণনা করে, যার মাধ্যমেই আমরা জানতে পারি পৃথিবীতে পাপের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে দেবতারা একটি বড় বালি ঝড়ের মাধ্যমে পুরো পৃথিবীর মানবজাতিকে উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ঠিক ওই টাইমেই একটি অল্প বয়সী মেয়ে দেবতাদের কাছে প্রার্থনা করেছিল এইবারের মতো মানব জাতিকে যেন ক্ষমা করে দেয়া হয়, বিনিময়ে দেবতারা যেন তার জীবন নিয়ে নেয়। ফলে ওই বাচ্চা মেয়ের প্রার্থনাতেই দেবতারা সেই ঝড়ের বালিগুলি স্যান্ড গ্লাস নামক একটি বড় ফাঁপা স্ফটিকের মধ্যে বন্দি করে দেয়, আর ওই মেয়েটিকে তার সততার কারণে এই ছুরিটি উপহার দেয়, যে ছুরি একমাত্র ওই স্ফটিকটি ভাঙতে পারে। আর ওই যে বিশেষ বালির মাধ্যমে এই ছুরিটি টাইম পিছনে পিছিয়ে নিয়ে যেতে পারে, সেটা ওই স্ফটিকের মধ্যে থাকা বিশেষ বালি। আর আশ্চর্যের বিষয় হলো ওই বিশাল স্ফটিকটি রয়েছে পবিত্র আলামত রাজ্যের ঠিক নিচে। এবার এই সমস্ত কিছু শুনে দাস্তান রাজকুমারীকে প্রশ্ন করে, কেউ যদি এই ছুরিটি ওই পবিত্র স্ফটিকের মধ্যে গিঁথে দিয়ে বালি রিলিজ করে দেয় তাহলে কি হবে? তখন রাজকুমারী তাকে উত্তর দেয়, তাহলে সময় দ্রুত গতিতে পিছনের দিকে পিছোতে শুরু করবে, আর একটা টাইমে এই পৃথিবীর মানবজাতি আবারও ধ্বংস হয়ে যাবে। যেটা শুনেই দাস্তানের সমস্ত সন্দেহ ক্লিয়ার হয়ে যায়, মানে তার কাকা কেন এই ছুরিটি উদ্ধার করতে চাইছে এটা এই মুহূর্তেই সে বুঝতে পেরে যায়। আসলে তার কাকা নিজাম ছোটবেলাতেই তার বাবাকে একটি বাঘের মুখ থেকে উদ্ধার করেছিল, যে গল্প সম্রাট শারমান বহুবার তার ছেলেদের শুনিয়েছে। কিন্তু বর্তমান টাইমে তার কাকা ওই ছুরি এবং সেই স্ফটিকের মাধ্যমে আবারও তাদের ছেলেবেলাতে ফিরে যেতে চাইছে, যেখানে সে ওই বাঘের মুখ থেকে সম্রাটকে আর বাঁচাবে না। ফলে ভবিষ্যতে গিয়ে নিজামই হবে এই পার্সিয়ার একমাত্র সম্রাট, মানে নিজামের এটি একটি মাস্টার প্ল্যান। কিন্তু এটা শুনেই রাজকুমারী দাস্তানকে সাবধান করে, ওই স্ফটিক নিয়ে খেলা শুরু করলে মানবজাতির ধ্বংস অনিবার্য। তাই দাস্তানের উচিত ভালোই ভালোই ওই ছুরিটি রাজকুমারীর হাতে তুলে দেওয়া, যাতে রাজকুমারী এই ছুরি একটি গোপন মন্দিরে লুকিয়ে ফেলতে পারে। কিন্তু দাস্তান রাজকুমারীর হাতে ওই ছুরি হস্তান্তর না করে তাকে সঙ্গে নিয়েই রওনা হয় সেই গোপন মন্দিরের উদ্দেশ্যে, যেখানেই ওই ছুরিটি লুকিয়ে ফেলা যাবে। এই দিকে দেখা যায় নিজাম সম্রাট তুষের কাছে গিয়ে তাকে বর্ণনা করে দাস্তান তাদের বাবার শেষ কার্যে উপস্থিত হয়েছিল তাকে হত্যা করার জন্য, তাই দাস্তানকে বন্দি করার ঘোষণা ক্যান্সেল করে সে যেন তার মৃত্যুদণ্ড ঘোষণা করে। মানে এটাও কিন্তু নিজামের একটি প্ল্যান, কারণ নিজাম বুঝে গেছে দাস্তান খুব ভালো মতোই জানে তার বাবা মারা যাওয়ার পিছনে নিজামেরই হাত রয়েছে, তাই তাকে হত্যা করতে পারলে সমস্ত প্রমাণই লোপাট হয়ে যাবে।
কিন্তু তুস তার কাকার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তাকে জানিয়ে দেয়, দাস্তানকে বন্দি করার পরেই তার সঠিক বিচার হবে। এইভাবে আমি কারোরই মৃত্যুদণ্ড ঘোষণা করতে পারি না। ফলে পরবর্তীতে নিজাম উপস্থিত হয় হাসান সিন নামক রহস্যময় গোপন এক যোদ্ধাদের কাছে, যাদেরকেই সে দায়িত্ব দেয় যে কোনো উপায়ে দাস্তানকে হত্যা করে ওই ছুরিটি যেন তারা উদ্ধার করে আনে, তাহলেই তার সমস্ত স্বপ্ন পূরণ হয়ে যাবে। ফলে নিজামের কথা অনুযায়ী হাসান সিন নামক ওই রহস্যময় যোদ্ধারও বেরিয়ে পড়ে দাস্তানের খোঁজে। ওইদিকে দেখা যায় শেখ অমরের নেতৃত্বে থাকা সেই দস্যু বাহিনী মাঝ পথেই দাস্তান এবং রাজকুমারীকে বন্দি বানায়। কিন্তু ওই রাতেই একটি স্থানে বিশ্রাম নেওয়ার টাইমে হাসান সিনের একটি রহস্যময় সাপ যখন তাদের উপর আক্রমণ করতে আসে, দাস্তান তখন সেই ছুরির মাধ্যমেই টাইম কিছুটা পিছিয়ে নিয়ে গিয়ে কৌশলে ওই সাপকে হত্যা করে। ফলে শেখ অমরও তাদের কথা শুনে পরবর্তী দিনই তাদের সঙ্গে মিলেই রওনা হয় সেই মন্দিরের উদ্দেশ্যে, কারণ দাস্তান ওই সাপকে হত্যা করে তাদের বেশ কিছু মেম্বারের জীবন বাঁচিয়েছে। ওকে, তো বেশ কিছুটা পথ পাড়ি দেওয়ার পর নির্দিষ্ট একটি স্থানে পৌঁছে তামিনা যখন জানায় এই স্থানই হচ্ছে সেই স্থান যেখানেই ওই ছুরিটি দেবতাদের কাছে আবারও ফিরিয়ে দেওয়া যাবে, ঠিক তখনই শেখ অমরের এক মেম্বার দেখতে পায় ওই স্থানে থাকা সমস্ত মানুষদেরকেও হত্যা করেছে। আর ওই দৃশ্য দেখে দাস্তান খুব সহজেই বুঝতে পেরে যায় হাসান সিন টিম তাদের আগেই এই স্থান পর্যন্ত পৌঁছে গেছে। ফলে রাজকুমারীও তাড়াতাড়ি করতে শুরু করে যাতে সে ওই ছুরিটি লুকিয়ে ফেলতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত গার্ভিস এবং তার টিম ওই স্থানে উপস্থিত হয়ে দাস্তানকে বন্দি বানায়। যদিও দাস্তান এই টাইমে তার ভাইকে বোঝাতে সক্ষম হয় সে তার বাবাকে হত্যা করেনি, তার বাবাকে হত্যা করেছে তাদের কাকা নিজাম। কিন্তু এই স্থান থেকে তারা ফিরে যাওয়ার আগেই হাসান সিন টিম সেখানে উপস্থিত হয়ে গার্ভিসকে হত্যা করে এবং বাকিদের সঙ্গে লড়াই করে সেই ছোরা একটি সাপের মাধ্যমে উদ্ধার করে সেখান থেকে ফিরে যায়। যার পরও রাজকুমারী দাস্তানকে রিকোয়েস্ট করে যে কোনো উপায়ে তাদেরকে ওই ছুরিটি উদ্ধার করে আনতে হবে, কারণ নিজাম যদি তার প্ল্যান মাফিক ওই ছুরি ব্যবহার করে তার অতীতে ফিরে যেতে চায় আর তার ফলে ওই স্ফটিকটি যদি ভেঙে যায় তাহলে সমস্ত মানব জাতি ধ্বংস হয়ে যাবে। তাই নিজামকে এখন তাদের আটকাতেই হবে। আর এই ভেবেই শেখ অমর এবং তার দলবলকে সঙ্গে নিয়ে দাস্তান এবং রাজকুমারী সোজা রওনা হয় আলামুতের উদ্দেশ্যে। আর ওই দিকে দেখা যায় হাসান সিনরা সেই সাপের পেট কেটে ওই ছোরাটি নিজামের হাতে হস্তান্তর করে। আর নিজাম ওই ছোরা সেই পবিত্র স্থানে রেখে ওয়েট করতে শুরু করে, কারণ এতদিন সে বেশ কিছু লোক লাগিয়ে ওই স্থানের মাটি খুঁড়ে সেই স্ফটিকটি উন্মুক্ত করার কাজ করছে, আর সেটা উন্মুক্ত হলেই সে তার প্ল্যানে সফল হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় দাস্তান এই স্থানে পৌঁছে শেখ অমরের টিমে থাকা একটি দুর্দান্ত চাকুবাজ শেষুর সাহায্যে ওই ছুরিটি আবারও উদ্ধার করে ফেলে। আর তারপর দাস্তান ওই ছুরি নিয়ে সোজা উপস্থিত হয় সম্রাট তুস মানে তার দাদার সম্মুখে। আর তাকে তার কাকার প্ল্যান এবং ওই ছুরির বিশেষত্ব বোঝানোর জন্য তার সামনে দাস্তান নিজেই নিজেকে ওই ছুরি দিয়ে আঘাত করে। যদিও আগে থেকেই দাস্তান তাকে বলে দেয় এই ছুরি একবার ব্যবহার করলেই সে সমস্ত কিছুটা বুঝতে পেরে যাবে। ফলে তার দাদাও যখন ওই ছুরির বালি রিলিজ করে সময় তখন সঙ্গে সঙ্গেই পিছনে পিছিয়ে যায়। মানে তুষ এই মুহূর্তে বুঝতে পারে দাস্তান যা বলছে সেটা পুরোপুরি সত্যি কথা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় নিজাম ঠিক এই টাইমেই ওই রুমে প্রবেশ করে তুষকে হত্যা করে দাস্তানের হাত থেকে ওই ছুরি নিয়ে তাকে মেরে ফেলার আদেশ দিয়ে নিজে সেই সুড়ঙ্গের মাধ্যমে রওনা হয় ওই স্ফটিকের দিকে। কিন্তু এখানে দেখা যায় রাজকুমারী তামিনার সাহায্যে দাস্তান তার মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। আর তারপর দুজন মিলেই একটি গোপন রাস্তা দিয়ে সেই স্ফটিকের দিকেই অগ্রসর হয় যাতে নিজামকে তারা আটকাতে পারে। কিন্তু এইখানেও দাস্তানের সামনে বাধা হয়ে দাঁড়ায় হাসান সিন টিমের লিডার। যদিও তামিনা এবং দাস্তান একত্রে তাকে পরাজিত করে অ্যাট লাস্ট নিজামের সম্মুখে উপস্থিত হয়, যেখানে নিজাম আবারও চালাকি করে দাস্তানকে ছুরিকাঘাত করে উপর থেকে ফেলে দেয়। যেটা দেখে তামিনা ওই মুহূর্তে তাকে সাহায্য করতে এলে নিজাম তাকেও নিচে ফেলে দেয়। কিন্তু তামিনাকে দাস্তান ঝুলন্ত অবস্থাতেই ধরে ফেলে। যদিও রাজকুমারী নিজে থেকেই তার হাত ছাড়িয়ে নিজেকে বলিদান দেয়, কারণ দাস্তান যদি তাকে বাঁচাতে যায় তাহলে নিজামকে আর সে কিছুতেই আটকাতে পারবে না। তাই নিজে থেকেই সে তার হাত ছাড়িয়ে নেয়।
এদিকে এই টাইমের মধ্যেই নিজামও সেই ছুরি ওই স্ফটিকের মধ্যে গিথে সেখানকার বালি মুক্ত করতে শুরু করে দেয়। ফলে সময়ও দ্রুত গতিতে ব্যাকে যেতে শুরু করে। যদিও দাস্তানও এতক্ষণে তার কাকার সঙ্গে হাতাহাতি করে ওই ছুরি ওই স্থান থেকে সরিয়ে ফেলার চেষ্টা করে এবং লাস্ট পর্যন্ত সে ওই কাজে সফলও হয়। কিন্তু এইটুকু টাইমের মধ্যেই সময় বেশ কয়েকদিন পিছনে পিছিয়ে যায় আর আমরা আবারও সেই টাইমে এসে উপস্থিত হই যখন পার্সিয়ার সেনাবাহিনী সবে মাত্র আলামুদ দখল করেছে, মানে এখনো সম্রাট শারমান জীবিত রয়েছে। এবার দাস্তানের স্মৃতিতে যেহেতু এই সমস্ত কিছুই রয়ে গেছে, তাই এই মুহূর্তে সে প্রথমেই তার দাদার সামনে উপস্থিত হয়ে তাকে জানায় বাবার কথা অমান্য করে এই পবিত্র রাজ্যকে আক্রমণ করাটা তাদের একদমই ঠিক হয়নি, কারণ এটা তাদের কাকা নিজামের একটি চালাকি। যেটা শুনে যুবরাজ তুষ সেই গুপ্তচরকে তার সামনে হাজির করার আদেশ দেয়, যে গুপ্তচরের মাধ্যমেই জানতে পারা গিয়েছিল আলামুদ তাদের শত্রুদের কাছে হাতিয়ার সরবরাহ করে থাকে। এবার এই আদেশ শুনেই নিজাম যখন বুঝতে পারে তার সমস্ত কারসাজি ফাঁস হতে চলেছে, তখনই সে দাস্তানের উপর আক্রমণ করে তাকে হত্যা করার চেষ্টা করে। কিন্তু যুবরাজ তুষ নিজেই নিজামকে হত্যা করে আর তারপর এই রাজ্যের রাজকুমারী তামিনার সম্মুখে উপস্থিত হয়ে তার থেকে ক্ষমা চেয়ে তাকে প্রস্তাব দেয় সে যেন পার্সিয়ার ছোট যুবরাজ দাস্তানকে বিয়ে করে, যাতে তাদের দুই রাজ্যের সম্পর্ক অটুট থাকে। এবার এই কথা শুনে রাজকুমারী কোনো উত্তর দেওয়ার আগেই দাস্তান তার সম্মুখে উপস্থিত হয়ে সেই ছুরিটি তাকে ফিরিয়ে দেয়, যেটা হাতে পেয়ে রাজকুমারী সত্যি তার প্রতি ইমপ্রেস হয়। মানে এখানে আগের দিনগুলি শুধুমাত্র দাস্তানেরই মনে রয়েছে, রাজকুমারীর কিন্তু ওই সমস্ত দিনের কথা কিছুই মনে নেই। আর এই স্থানে দাস্তান যেহেতু ওই বিশেষ ছুরি নির্দ্বিধায় রাজকুমারীর হাতে ফিরিয়ে দেয়, তাই রাজকুমারীও তার প্রতি ইমপ্রেস হয়ে দাস্তানকে বিবাহ করতে রাজি হয়ে যায়। আর এইখানেই এই মুভি সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।